নিশ্চয়ই আপনারা দেখেছেন যেখানে রাম ও রাবণের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। একের পর এক রাবণের যোদ্ধারা ধ্বংস হচ্ছিলেন। তারপর মেঘনাদ যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। তিনি ইন্দ্রকে জয় করেছিলেন এবং তার নামকরণ করা হয়েছিল ইন্দ্রজিৎ। অন্যদিকে রামের ছোট ভাই লক্ষ্মণও সম্মুখ ভাগের দায়িত্ব নিয়েছিলেন। প্রথমে লক্ষ্মণ মেঘনাদকে পরাজিত করেছিলেন, তাই মেঘনাদ একটি গোপন গুহায় চলে যান। তিনি একটি যজ্ঞ শুরু করেন যাতে তিনি এমন একটি অস্ত্র পেতে পারেন যা দিয়ে তিনি লক্ষ্মণকে পরাজিত করতে পারেন। তারপর কি হলো? বানর বাহিনী মেঘনাদের যজ্ঞ থামাতে বেরিয়ে পড়ল। লক্ষ্মণ গুহায় পৌঁছে মেঘনাদকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন। হনুমানজিও বুদ্ধি করে জল এনে কুণ্ডে ঢেলে দিলেন, অর্থাৎ তিনি কুণ্ডের আগুন নিভিয়ে দিলেন। এবং তার জেরে কি হলো? মেঘনাদের যজ্ঞ ব্যাহত হলো, যার জেরে মেঘনাদ খুবই হতাশ হয়ে পড়লেন। পরবর্তীতে কলিযুগেও এরকমই ঘটনা ঘটেছিল, যখন একটি দেশ জলের সাহায্যে অন্য দেশের যজ্ঞ ব্যাহত করেছিল। এবারে আপনাদের পুরোটা বলি। এখানে 1969 সালের কথা বলা হচ্ছে। চে গুয়েভারা এবং ফিদেল কাস্ট্রোর দেশ কিউবায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 1 বছরের মধ্যে 19 মিলিয়ন টন চিনি উৎপাদন হবে। এর অর্থ ছিল আখ চাষ পুরো দমে করতে হবে। কিন্তু একটা দেশ ছিল যারা এইসব নিয়ে খুশি ছিল না। তারা কোনো অবস্থাতেই কিউবাকে খুশি দেখতে পারত না। কেন? এর উত্তর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কবি রামশঙ্কর বিদ্রোহী তার একটি কবিতায় লিখেছেন। কিউবার নাকের নিচেও লাল। বিদ্রোহী যে নাকের কথা বলছিলেন তা হলো কি বলুন তো? আমেরিকা। আমেরিকাই কিউবার চিনির লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কৃত্রিম বৃষ্টির মাধ্যমে পুরো আখের ফসল ধ্বংস করা হবে। আমেরিকানরা আকাশে মেঘ থেকে জল তুলে নিয়েছিল এবং পরিস্থিতি এমন হয়েছিল যে কিউবায় কিছু অঞ্চল খরার মতো পরিস্থিতির মুখোমুখি হয়ে যায়। আপনারা নিশ্চয়ই এই ক্লাউড সিডিংয়ের ব্যাপারটা ভালো করেই জানেন। ঠিক সেই রকম পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। কিছু জায়গায় এত বৃষ্টি হয়েছিল যে ফসল ডুবে গিয়েছিল। বিশ্ব সবেমাত্র মেঘ বীজ বপনের ধারণাটি আবিষ্কার করেছিল সেই সময়। অর্থাৎ মানুষ সবেমাত্র জানতে পেরেছিল যে মানুষ চাইলে কিছু রাসায়নিকের মাধ্যমে আকাশ থেকে বৃষ্টি করতে পারে, মানে বৃষ্টিকে কন্ট্রোল করতে পারে। বিজ্ঞানীরা কিছু ভালো উদ্দেশ্য নিয়ে এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তবে অনেক দেশ কৃত্রিম বৃষ্টিকে যুদ্ধের অস্ত্র হিসেবে গ্রহণ করে। ভিয়েতনাম যুদ্ধের সময়ও আমেরিকা মেঘ বীজকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। সঠিক অভিযান পরিচালনা করে যুদ্ধের সময় আবহাওয়া নিয়ন্ত্রণ করা হতো যাতে শত্রুকে পরাজিত করা যায়। দূষণের কারণে রাজধানী দিল্লিরও গত কয়েক বছর ধরে কার্যত দমবন্ধ হয়ে আসছে। এই দূষণ মোকাবিলা করার জন্য মেঘ বীজের পথ অবলম্বন করা হয়েছে, অর্থাৎ কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিডিং। এই মেঘ বীজ বা ক্লাউড সিডিং অভিযানটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটি কানপুর এবং আইএমডি পুনের দ্বারা সমন্বিত করা হয়েছে। আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই পরীক্ষাটি 8ই জুলাই থেকে 11ই জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে, কিন্তু বর্ষার কারণে তারিখ বাড়ানো হয়। এখন এই ট্রায়ালটি অগাস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে এবং ট্রায়াল চলাকালীন প্রতিটি ফ্লাইট প্রায় 90 মিনিটের হবে এবং প্রতিটি ফ্লাইটে 100 বর্গ কিলোমিটার এলাকা কভার করা হবে। চীন, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহী মতো বিশ্বের অনেক দেশ দীর্ঘদিন ধরে এই প্রযুক্তি ব্যবহার করে আসছে। এটি খরা মোকাবিলা, তুষারপাত, বৃষ্টি, শিলাবৃষ্টি নিয়ন্ত্রণ, কুয়াশা কমাতে এবং বায়ুর মান উন্নত করতে ব্যবহৃত হয়। তবে এই কৌশলটি তখনই কাজ করবে যখন আকাশে আগে থেকেই মেঘ থাকবে। মেঘ না থাকলে কোনো রাসায়নিকই তো কাজ করবে না। কোথায় গিয়ে সেই রাসায়নিক ছাড়া হবে? যদি এটি ঘটে তাহলে সঠিক আবহাওয়ায় এটি বৃষ্টিপাতের পরিমাণ 5 থেকে 15% বৃদ্ধি করবে। ক্লাউড সিডিং আসলে মেঘের ভিতরে এক ধরনের ট্রিগারিং প্রক্রিয়া, অর্থাৎ যখন মেঘের ভিতরে একটি বিশেষ ধরনের রাসায়নিক মিশ্রণ নির্গত হয় তখন বাতাসে উপস্থিত জলীয় বাষ্প এই ছোট কণাগুলির চারপাশে জমা হয়। ধীরে ধীরে এই জলীয় বাষ্প জলের ফোঁটা বা বরফে পরিণত হয় এবং এটি ভারী হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বা তুষার হিসেবে মাটিতে পড়তে শুরু করে। যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তখন একে ঠান্ডা মেঘ সিডিং বলা হয় বা কোল্ড ক্লাউড সিডিং। আর যদি মেঘ উষ্ণ হয় অর্থাৎ তাপমাত্রা বেশি থাকে তাহলে তাকে উষ্ণ মেঘ বিজায়ন বলা হয়।
বিজ্ঞানীদের একাংশ মনে করে মেঘ বিজায়ন একটি মাঝারি কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হয়েছে। বিশ্বজুড়ে করা গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা থেকে জানা গিয়েছে যে আবহাওয়া অনুকূল থাকলে বৃষ্টিপাত এবং তুষারপাত একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যেতে পারে। উদাহরণস্বরূপ আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় একটি তুষার এবং জলের চাহিদা অনেকাংশে পূরণ করার জন্য ব্যবহৃত হচ্ছে। আপনাদের প্রতীকী ইমেজের মাধ্যমে বেশ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি। এই ক্লাউড সিডিং এবং জল হওয়া ইত্যাদি আপনারা এই প্রতীকী ছবিতে এটা দেখতে পারবেন। দেখুন, এর থেকে এটি ভালোভাবেই বোঝা যায় যে মানুষ দীর্ঘকাল ধরে প্রাকৃতিক ব্যবস্থায় মেঘ, বৃষ্টি, তুষার, বজ্রঝড় এবং ঘূর্ণিঝড় তৈরি করে আসছে, কখনো ইচ্ছাকৃতভাবে এবং কখনো অনিচ্ছাকৃতভাবে। এখানে আরও একটি বিষয় উঠে আসছে, যেহেতু কৃত্রিম মেঘের বিষয়টি ভারতও কার্যত আয়ত্ত করে ফেলেছে, সেক্ষেত্রে এবার কি এই মেঘ কোনো ক্ষেত্রে অস্ত্র হিসেবেও ব্যবহৃত হবে? অনেকে বলে থাকেন, অনেক বিশেষজ্ঞ, ক্লাইমেট ওয়ার। তো এটাও কি সেই ক্লাইমেট ওয়ারের মতন করেই আগামী দিনে ব্যবহার করা হবে? এই সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করা এবং ভারতের জল না ছাড়াকেও অনেক বিশ্লেষকই আখ্যা দিচ্ছেন ক্লাইমেট ওয়ার এগেনস্ট পাকিস্তান। ভারতের ক্ষতি করতে এলে এটিও একটি অস্ত্র হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ ভারত প্রিপেয়ার থাকছে, যদি কোনো রকমভাবে ভারতের এগেনস্টে কোনো রকম প্ররোচনা দেওয়া হয়। এক্ষেত্রে বলে রাখা ভালো, পাকিস্তানের যিনি সেনাপ্রধান, যিনি নিজেকে নিজেই ফিল্ড মার্শাল উন্নীত করেছেন, সেই আসিম মুনির আমেরিকায় গিয়ে ভারত বিরোধী মন্তব্য করে চলেছেন এবং ভারত বিরোধী মন্তব্য করতে গিয়ে বলছেন যে আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ, যদি প্রয়োজন মনে হয় বা আমাদের যদি খাতরা দেখি বা আমাদের পরাজয় নিশ্চিত দেখি, তাহলে আমরা নিউক্লিয়ার দিয়ে হাফ বিশ্বকে, মানে অর্ধেক বিশ্বকে আমরা ধ্বংস করে দিতে পারি। বাহ, এটা বলছেন কে? এটা বলছেন একটি দেশের সেনাপ্রধান। এবং সেনাপ্রধানরা বা সেনা সব থেকে ভালো জানে যে একটি যুদ্ধ বা একটি ওয়ার কতটা খারাপ একটি জিনিস। সেনার থেকে ভালো এটা হয়তো আর কেউ জানে না। আর তাহলে আসিম মুনির এরকমভাবে উস্কানি দিচ্ছেন কেন? দিচ্ছেন তার কারণ, ভারত বিরোধী এজেন্ডাই তো নিজের দেশে টিকে থাকার অন্যতম প্রধান, বা বলা ভালো একমাত্র প্রধান এজেন্ডা, যেটা দিয়ে পাকিস্তানে টিকে থাকা যায়, নিজের দাবদাবা বানিয়ে রাখা যায়। আসিম মুনির এমন একজন ব্যক্তি, ভারত পাকিস্তানের উদাহরণ টানতে গিয়ে বলছেন ভারত হচ্ছে গিয়ে শাইনিং মার্সিডিজ আর পাকিস্তান নাকি ডাম্প ট্রাক। বুঝুন ঠেলা, নিজেদের খুব ভালোই চিনতে পেরেছেন। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক।